গল্প একই বন্ধনে বাঁধা দুজনে। লেখিকা নীলাশা চৌধুরী। চতুর্থ ও শেষ অংশ। রোহান, অগ্নি, সোহেল, পূজা এবং বাকি সব টিম সদস্যরা দ্রুত অপরাধীদের পুলিশদের কাছে তুলে দিচ্ছিল। রোহান অপরাধীদের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে পুলিশ অফিসারদের দিকে তাকিয়ে বলল, এরা আপনার দায়িত্ব, সাবধানে নিয়ে যান। তাদের ছাড় দেওয়া চলবে না। অগ্নি, সোহেল এবং পূজা পুলিশদের সাহায্য করতে থাকল অপরাধীদের নিরাপত্তার মধ্যে নিয়ে যেতে। পুলিশ অফিসাররা সবাই প্রস্তুত ছিল এবং দ্রুত অপরাধীদের গ্রেফতার করে একে একে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। পূজা পুলিশদের দিকে তাকিয়ে বলল, এরা সব পরিকল্পনা করেছিল, আর আপনাদের সাহায্য ছাড়া আমরা সফল হতে পারতাম না। পুলিশ প্রধান মাথা নেড়ে বলল, এবার আমরা নিশ্চিত করতে পারব এদের আর কোন দিন ছাড় পাওয়া যাবে না। সবাই একসঙ্গে বাহিনীর কাজ শেষ করে নিরাপত্তার দিকে নজর রাখছিল। রোহান ও তার টিম জানত অপরাধী যে ধরা পড়েছে তা শুধু এক পর্যায়ে। তবে তাদের জন্য যুদ্ধ এখনও শেষ হয়নি। পুলিশেরা চলে যাওয়ার পর রোহান এবং তার টিম নিজেদের মধ্যে সুলতানা শিকদার সম্পর্কে কথা বলছিল। সবাই খুব সতর্ক ছিল, কারণ তারা জানত সুলতানার পরিকল্পনা কিছুটা রহস্যময় এবং বিপজ্জনক হতে পারে। রোহান বলল, সুলতানা শিকদার এখন কোথায়? সে নিখোঁজ কিভাবে হল? একটা কিছু রহস্য আছে যা আমরা এখনও বুঝতে পারিনি। অগ্নি মাথা ঝাঁকিয়ে বলল, সে যে কোনো সময় ফিরে আসতে পারে। তার পরিকল্পনা আমাদের বুঝতে হবে, তাহলে তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সোহেল একটু চিন্তা করে বলল, সে শুধু কুহুর মা নয়, তার মধ্যে কিছু গোপন ব্যাপার আছে যা এখন আমাদের সামনে আসছে। আমাদের আরও গভীরভাবে তদন্ত করতে হবে। পূজা জানাল, তবে আমরা যে পথে যাচ্ছি তাতে সুলতানাকে থামানোর জন্য আরও প্রস্তুতি নেওয়া উচিত। এটা শুধু তার হাতে কোনো অস্ত্র থাকলেই শেষ নয়, তার মানসিকতা আরও বড় বিপদ ডেকে আনতে পারে। রোহান ঘনিষ্ঠভাবে বলল, এটা ঠিক, তবে আমরা একে একে সবকিছু সামনে আনব। সুলতানা কোনোভাবেই ছাড়া পাবে না। ঠিক সেই সময় রোহানের ফোনে কল আসলো একটি অচেনা নাম্বার থেকে। রোহান ফোনটি হাতে নিয়ে কল রিসিভ করল। হ্যালো? রোহান কিছুটা সন্দেহভরে বলল। অপর প্রান্ত থেকে একটি ঠান্ডা, মোলায়েম কণ্ঠ শোনা গেল। রোহান, তোমরা কি আমায় খুঁজছ? রোহান এক মুহূর্ত চুপ থেকে বলল, আপনি কে? কি চাচ্ছেন? নারী একটুখানি হাসল এবং বলল, আমি তোমার শাশুড়ি মা, সুলতানা শিকদার। রোহান তৎক্ষণাৎ ফোনটি শক্ত করে ধরে বলল, হেসে নিন, এর পর থেকে আপনার ঠিকানা হবে জেলখানা। তা কোথায় আপনি? মিসেস শিকদারের কণ্ঠে এক ঠান্ডা হাসি ছিল। আমি কোথায় আছি তা তোমার জানার দরকার নেই। তবে আমি জানি তুমি কি করতে চাচ্ছ। তুমি ভাবছ যে কুহুকে বাঁচাবে, কিন্তু আমি বলি, তুমি কি সেই বাঁচানোর ক্ষমতা রাখো? রোহান ভয়ানক রেগে গেল, তার হাত শক্ত হয়ে গেল। অপর প্রান্ত থেকে মিসেস শিকদারের ভয়ঙ্কর অট্টহাসি যেন রোহানের স্নায়ুতে আগুন ধরিয়ে দিল। আপনি কোথায় পেলেন কুহুকে? ও তো বাসায়। রোহান তীব্র উত্তেজনায় প্রশ্ন করল। ফোনের অপর প্রান্ত থেকে মিসেস শিকদারের ভয়ঙ্কর হাসি ভেসে এল। বেহুলা লক্ষিন্দরের কাহিনী মনে আছে? লোহার ঘরের একটু ক্ষুদ্র ছিদ্র দিয়ে সাপ ঢুকেছিল। আর সেই ক্ষেত্রে দেখো, তোমার বাড়ি তো ইট, বালু আর সিমেন্ট দিয়ে তৈরি। কিন্তু আমি ঠিক তখনই সাপ হয়ে ঢুকে তোমার কুহুরানীকে। হা হা হা। মিসেস শিকদার বলেন, কি, বিশ্বাস হচ্ছে না? খুঁজে নেও, যাও, দেখো তোমার কুহুরানী কোথায় আছে। রোহান দুঃখিতভাবে হাসল, তার চোখে তীব্র রাগ এবং হতাশা ছিল। সে ফোনে গর্জে উঠল, ইউ ব্লাডি বিচ, বাস্টার্ড। তারপর রোহান ইশারায় পূজাকে লোকেশন ট্র্যাক করার নির্দেশ দিল। পূজা দ্রুত তার টুলস প্রস্তুত করে স্ক্রিনে চোখ রাখল এবং মুহূর্তের মধ্যে কুহুর অবস্থান শনাক্ত করতে শুরু করল। রোহান ফোনটা রেখে বাসায় কল দিল।
2-3 বার রিং হতে রোহানের মা ফোনটা ধরল। ফোনটা রিসিভ করে বলল, মা কুহু কোথায়? ও তো রুমে আছে, দাঁড়া আমি দেখছি। তারপর কুহুর রুমে গিয়ে দেখল কুহু রুমের কোথাও নেও। রোহান যেন তার হৃৎপিণ্ড হারিয়ে ফেলেছে। বুকের ভিতর কেমন ব্যথা ব্যথা করছে। ফোনটা পকেটে রেখে দিল। তারপর পূজার দিকে তাকিয়ে বলল, কিছু পেলে? পূজা দ্রুত স্ক্রিনটি লক্ষ্য করল এবং হতভম্ব হয়ে বলল, আরে এইটা তো ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি, যেই জায়গায় আজকে মেয়েদের পাচার হওয়ার কথা ছিল। তাহলে কি উনি কুহুকে? এই কথা শুনে রোহানের বুকটা কম্পিত হয়ে উঠল। তার চোখে ভয় এবং হতাশা মিশে গেল। শ্বাসপ্রশ্বাস দ্রুত গতিতে চলতে শুরু করল। তার মনের মধ্যে হাজারো প্রশ্ন এবং চিন্তা ছুটে চলছিল, কুহু কি সত্যিই সেখানে থাকবে? মিসেস শিকদার তার পরিকল্পনা এত সহজে সফল হতে দেবে না। ফাস্টা পূজা, শিওর হও তোমার লোকেশন ঠিক আছে? রোহান তীব্রভাবে বলল, তার চোখে কোনো সংশয় ছিল না। পূজা মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, নিশ্চিত, তবে এখনই সাবধানে চলতে হবে। এক ভুলও সহ্য হবে না। রোহান তার দৃষ্টি শক্ত রেখে টিমের দিকে তাকাল। তার মধ্যে একটাই চিন্তা, কুহুকে যে কোনো মূল্যে উদ্ধার করতে হবে, যতই ঝুঁকি থাকুক না কেন। তারপর রোহান সোজা এগিয়ে গিয়ে বলল, আমরা আর এক মুহূর্তও সময় নষ্ট করতে পারব না। আমরা কুহুকে বাঁচাবো, সেটা আমি নিশ্চিত। তাদের চলার পথ ছিল এখন সরাসরি, কিন্তু মিসেস শিকদারের চ্যালেঞ্জ তাদের জন্য এক ভয়ঙ্কর রুদ্ধদ্বার হতে যাচ্ছিল। রোহান নড়াচড়া না করে তার চোখে দৃঢ় সংকল্প নিয়ে বলল, কুহু তুই একা নস, আমি তোকে ঠিকই বাঁচিয়ে নিয়ে আসব। সানি এবং অগ্নি প্রস্তুত হয়ে গেল, আর রোহান তার টিমের সদস্যদের চোখের দিকে এক পলক তাকিয়ে বলল, আমরা কোনোক্রমে ব্যর্থ হতে পারি না। তারপর পুরো টিম একত্র হয়ে দ্রুত গন্তব্যের দিকে রওনা দিল। সময় খুবই মূল্যবান ছিল, এবং মিসেস শিকদারের ভয়ঙ্কর পরিকল্পনা তাদের পথে বাধা হতে যাচ্ছিল। তবে রোহানের মধ্যে ছিল এক অদম্য শক্তি, কুহুকে উদ্ধার করতে হবে, এবং সে জানত তার জন্য কোনোক্রমেই পিছু হাঁটা সম্ভব নয়। পূজা বলল, তবে স্যার, এই কাজ করা ওনার পক্ষে একা করা সম্ভব না। হয়তো কেউ বিশ্বাসঘাতকতা করেছে। না হলে এত হাই সিকিউরিটি থাকার পরেও এমন হতে পারে না। রোহান কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি ঠিক বলেছ পূজা। এইসব পরিকল্পনা এত দ্রুত সফল হয়নি। তবে এখন আমাদের সেই বিশ্বাসঘাতককে খুঁজে বের করতে হবে। তারপর রোহান টিমের সবাইকে একত্রিত করে বলল, আমরা যা জানি সেটা আমাদের মতো করেই চলছে। বিশ্বাসঘাতকতা হতে পারে, কিন্তু এখন আমাদের কেবল একটাই লক্ষ্য, কুহুকে উদ্ধার করা। অগ্নি, সানি এবং বাকিরা সবাই শুনশান হয়ে রোহানের কথা শুনছিল। রোহান বলল, তবে এখন এক মুহূর্তও নষ্ট না করে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা হুমকিগুলো মোকাবেলা করতে হবে। রোহান গভীর চিন্তা করতে লাগল, তার মাথায় দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করতে শুরু করল। পূজার কথায় সঠিকতা ছিল, কানাইঘাট, বাংলাদেশ। এটি একটি সীমান্তবর্তী উপজেলা, যা ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সংযুক্ত। এই এলাকার সীমান্ত দিয়ে প্রচুর পাথর ও কয়লার আমদানি রপ্তানি হয়। এলাকায় যাওয়ার পথে অনেক সময় নষ্ট হতে পারে এবং যদি কিছু হয়ে যায়, তাহলে কুহুকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। সে সবার দিকে তাকিয়ে বলল, তবে স্যার, কানাইঘাট, বাংলাদেশ, উনি তো এখন ওখানে যেতে সময় লাগবে, ততক্ষণে যদি কিছু হয়। রোহান তৎক্ষণাৎ চিন্তা করে বলল, আমরা সময় নষ্ট করতে পারি না পূজা। কানাইঘাট, বাংলাদেশ পৌঁছানোর আগে কিভাবে দ্রুত তথ্য জানব এবং কুহুর অবস্থান নির্ধারণ করতে পারব, তা আমাদের বের করতে হবে। সানি তৎক্ষণাৎ সাড়াও দিল, আমরা যদি আরেকটি উপায় খুঁজে বের করি, তাহলে হয়তো আরও দ্রুত পৌঁছানো সম্ভব হবে। রোহান কিছুক্ষণ চিন্তা করে বলল, এক কাজ করতে পারি, হেলিকপ্টার নিতে পারি। পূজা দ্রুত বলল, হ্যাঁ স্যার, হেলিকপ্টার খুব উপকারে আসবে, তবে এটা ম্যানেজ করা একটু কঠিন হবে। রোহান জানত হেলিকপ্টার ম্যানেজ করা সহজ কাজ নয়, বিশেষ করে এমন সংকটময় মুহূর্তে। ঠিক আছে, রোহান বলল,
এটা কঠিন হবে, কিন্তু আমরা চেষ্টা করব। পূজা আর সানি দ্রুত কাজ শুরু করল, যোগাযোগ করল হেলিকপ্টার সেবা প্রতিষ্ঠানের সাথে। কিছু সময় পর অনেক কষ্টে তারা একটি হেলিকপ্টার ম্যানেজ করতে সক্ষম হল। পূজা বলল, স্যার, হেলিকপ্টার আসতে দেরি হবে, সম্ভবত কিছু সময় লাগবে। রোহান চিৎকার করে বলল, আমরা এই সময়টা নষ্ট করতে পারি না। কোনোভাবে কুহুর কাছে পৌঁছাতে হবে। তাদের মাথায় অনেকটা চাপ এসে পড়েছিল, কিন্তু রোহান কোনোভাবেই হাল ছাড়তে চাচ্ছিল না। রোহান তীব্র কণ্ঠে বলল, বর্ডার সীমান্তে রাক্ষীদের সাথে দ্রুত গতিতে যোগাযোগ করো, কুইক। পূজা আর সানি একে অপরের দিকে দ্রুত তাকিয়ে তাদের স্মার্টফোন বের করে সীমান্তে অবস্থান করা রাক্ষী বাহিনীর সাথে যোগাযোগ শুরু করল। পূজা ফোনে রাক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করে বলল, হ্যালো, আমি সিআইডি অফিসার পূজা বলছি। আমাদের সাহায্য প্রয়োজন। রাক্ষী বাহিনীর একজন সদস্য সাড়া দিয়ে বলল, হ্যাঁ ম্যাম। কি সাহায্য করতে পারি? পূজা বলল, স্যার, আমাদের স্যারের স্ত্রী কুহুকে অপহরণ করেছে। এখন খবর পেয়েছি তারা তাকে সীমান্ত দিয়ে পাচার করতে পারে। আমরা চাই, যদি কোনো সন্দেহজনক কিছু ঘটে তাৎক্ষণিকভাবে জানাবেন। রাক্ষী বাহিনীর সদস্য বলল, হ্যাঁ ম্যাম। আমরা প্রস্তুত আছি এবং যদি কিছু সন্দেহজনক ঘটে আমরা তা দ্রুত জানিয়ে দেব। পূজা কিছুটা শান্ত হয়ে বলল, ধন্যবাদ। আমাদের কাছে সময় খুব কম। সাবধান থাকবেন। নিশ্চয়ই, ম্যাম। আমরা সতর্ক আছি। রাক্ষী সদস্যের কণ্ঠে দৃঢ়তা ছিল। পূজা ফোন রেখে রোহানকে জানাল, স্যার, রাক্ষী বাহিনী প্রস্তুত আছে এবং তারা সীমান্তে নজরদারি চালাচ্ছে। রোহান দ্রুত নির্দেশ দিল, ভালো, সবাই প্রস্তুত থাকো। আমরা শিগগিরই পৌঁছাব। ঘণ্টাখানিক পর হেলিকপ্টার নির্দিষ্ট লোকেশন অনুযায়ী এসে পৌঁছাল। হেলিকপ্টারের আওয়াজ শুনে সবাই দ্রুত প্রস্তুত হতে শুরু করল। রোহান, পূজা, সানি, অগ্নি, সোহেল এবং অন্যান্য সদস্যরা একে একে হেলিকপ্টারে উঠে সিট বেল্ট বাঁধল। রোহান জানাল, আমরা দ্রুত সেখানে পৌঁছাব। চেষ্টা করো যেন সময়মতো পৌঁছাতে পারি। হেলিকপ্টার চালক দ্রুত সাড়া দিল, স্যার, আমরা গতি বাড়াচ্ছি। হ্যাঁ, আমরা খুব দ্রুত সেখানে পৌঁছাব। রোহান মনোযোগ সহকারে বাইরের দৃশ্য দেখতে থাকল, কেমন করে কুহুকে উদ্ধার করা যায় তার পরিকল্পনাগুলি মনে মনে সাজিয়ে নিচ্ছিল। সানির দিকে তাকিয়ে বলল, সবকিছু ঠিকঠাক যেন চলে, সাবধানে এগোতে হবে। পূজা আশ্বস্তভাবে বলল, নিশ্চয়ই স্যার। আমাদের সব দিক পরিষ্কার, আমরা প্রস্তুত। হেলিকপ্টার দ্রুত গতিতে এগোচ্ছিল, নিচে বিস্তীর্ণ মাঠ এবং পাহাড়ি এলাকা পেরিয়ে তারা ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। রোহান বারবার তার টিমের সদস্যদের নিশ্চিত করছিলেন, সবাই সাবধান থাকো, একে একে কর্ম শুরু করতে হবে। পূজা, সানি, অগ্নি এবং সোহেলও নিজেদের প্রস্তুত করছিল, তাদের কাজ এবং দায়িত্ব স্পষ্ট ছিল। হেলিকপ্টারের পাইলট অবশেষে বলে উঠল, স্যার, আমরা সীমানার কাছে পৌঁছেছি। কিছুটা দেরি হতে পারে, তবে এখনই নামার চেষ্টা করছি। হেলিকপ্টারটি সীমানার কাছে কিছুটা উচ্চতায় থাকলেও শীঘ্রই নেমে আসতে শুরু করল। রোহান তার দলের সদস্যদের চোখে চোখ রেখে বলল, এই মুহূর্তে আমাদের কাউকে হারানোর সুযোগ নেই। কুহুকে উদ্ধার করে সেখান থেকে দ্রুত বের হয়ে আসতে হবে। রোহান, পূজা, সানি, অগ্নি, সোহেল এবং বাকিরা সবাই প্রস্তুত হয়ে গেল, অল্প সময়ের মধ্যে নামার পর পরিকল্পনা অনুযায়ী তাদের কাজ শুরু হবে। হেলিকপ্টারটি সীমানার কাছে নামতে শুরু করল। নিচে দেখা গেল সীমান্তের নির্জন এলাকা, কিছু দূরে সশস্ত্র পাহারাদারদের অবস্থান ছিল। রোহান পাইলটের সাথে কথা বলে নেমে যাওয়ার জন্য সঠিক স্থান নির্বাচন করল। হেলিকপ্টারটি একটু সতর্কতার সাথে ধীরে ধীরে অবতরণ করল। নামার পর রোহান তার দলকে নির্দেশ দিল, সবাই প্রস্তুত থাকো। তারপর পূজাকে বলল, পূজা, লোকেশনটা চেক করো। একদম এক্স্যাক্ট পয়েন্ট বের করো। কুইক, সময় নষ্ট করো না। পূজা দ্রুত তার ট্র্যাকিং ডিভাইস খুলে লোকেশন চেক করতে শুরু করল।
স্ক্রিনে একটি সংকেত জ্বলজ্বল করছিল। সে বলল, স্যার, টার্গেট একদম আমাদের কাছাকাছি। উত্তর-পূর্ব দিকে প্রায় 200 মিটার দূরে। আমরা দ্রুত এগোচ্ছি, কোনো ধরনের বিপত্তি যেন না হয়। রোহান তাৎক্ষণিকভাবে তার দলকে নির্দেশ দিল, সবাই সেই দিকে রওনা দাও। সতর্ক থাকো। রোহান, পূজা, সানি, অগ্নি, সোহেল এবং অন্যান্য সদস্যরা দ্রুত হেলিকপ্টার থেকে বেরিয়ে এল। তাদের গন্তব্য ছিল একটি নির্দিষ্ট স্থান, যেখানে কুহুকে প্রাচারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তারা সতর্কভাবে চলতে থাকল, প্রতিটি পদক্ষেপে সচেতন। রোহান ফোনে তার দলের সদস্যদের নির্দেশ দিচ্ছিল, লোকেশন অনুযায়ী এগোব। যদি কিছু সন্দেহজনক কিছু ঘটে, তাৎক্ষণিকভাবে জানাব। অগ্নি ও সোহেল প্রথমে আক্রমণ পরিকল্পনা করার। তাদের লোকেশন অনুযায়ী একটা নদী পড়ল। রোহান ব্যাগ থেকে দূরবীন দিয়ে দেখল একটা ঝং ধরা শিপ। শিপের এক প্রান্তে মিসেস সুলতানা শিকদার দাঁড়িয়েছিলেন, তার চারপাশে কিছু অপরাধী লোক ছিল যারা অপরাধ জগতের সঙ্গে যুক্ত। তাদের গন্তব্য ছিল একটি নির্দিষ্ট স্থান, যেখানে কুহুকে প্রাচারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তারা সতর্কভাবে চলতে থাকল, প্রতিটি পদক্ষেপে সচেতন। রোহান ফোনে তার দলের সদস্যদের নির্দেশ দিচ্ছিল, যদি কিছু সন্দেহজনক কিছু ঘটে, তাৎক্ষণিকভাবে জানাবে। অগ্নি ও সোহেল প্রথমে আক্রমণ পরিকল্পনা করার জন্য সীমানার দিকে এগিয়ে গেল। অন্যদিকে রোহান এবং পূজা স্থানটি ঘিরে রাখল। সময় দ্রুত চলে যাচ্ছিল, এবং সবাই জানত যে কুহুকে উদ্ধার করতে হবে যত দ্রুত সম্ভব, কারণ তাদের কাছে আর বেশি সময় ছিল না। রোহান এবং তার টিম শিপের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে হঠাৎ করেই তাদের সামনে বিশাল এক বাধা সৃষ্টি হল। কয়েকজন সশস্ত্র সন্দেহজনক লোক তাদের পথ আটকানোর জন্য দাঁড়িয়ে পড়ল। এদের মধ্যে একজন পিস্তল হাতে নিয়ে কটমট করে বলল, এখান থেকে আর এক কদম এগোনো যাবে না। রোহান তার হাতে মুঠো শক্ত করে বলল, তোরা জানস না, এটা তোদের শেষ ভুল হবে। তারপরই রোহান ইশারা দিল তার দলের সদস্যদের। তৎক্ষণাৎ অগ্নি দ্রুত একে একে 3 জন লোকের দিকে তেড়ে গেল। তার শরীরের গতিবিধি এত দ্রুত ছিল যে তারা বুঝতে পারেনি। অগ্নি একে একে তাদের শারীরিকভাবে নিষ্ক্রিয় করে ফেলল। এদিকে সোহেল ও পূজা একসঙ্গে অন্যদের দিকে এগিয়ে গিয়ে চমৎকার কৌশলে তাদের গুলি চালানোর আগে নিরস্ত্র করে ফেলল। সোহেল নিজের শরীরের পেছনে 2টি গুলি ছুঁড়ে দ্রুত দুজনের কাছাকাছি চলে এল। তখন তাদের হাতের অস্ত্র সরিয়ে নিয়ে নিজের পিস্তলে গুলি ছুড়ল, যেন এদের অস্ত্র হাতে নেয়ার সুযোগ না পায়। রোহান তখন পিছনে থেকে তার টিমের নির্দেশ দিচ্ছিল, এদের কোনো সময় দিতে হবে না, দ্রুত কুহুকে উদ্ধার করো। সবাই এক হয়ে 1 সেকেন্ডও নষ্ট না করে দ্রুত এগিয়ে গেল। আবার সন্দেহজনক লোকদের মধ্যে একজন পালানোর চেষ্টা করল। রোহান তাকে লক্ষ্য করে বলল, ওকে পেছনে থেকে ধরো। তখন সানি দ্রুত তার দিকে ছুটে এসে পিস্তলটা বের করে এক অসাধারণ কৌশলে পা বরাবর গুলি করে। মুহূর্তে লোকটি মাটিতে পড়ে যায়। রোহান বলল, থাকুক, ও এইখানে পড়ে আমাদের এখন শিপের ভিতরে যেতে হবে। শিপের ভিতরে যেতে মুখোমুখি হয় মিসেস সুলতানা শিকদারের। তিনি বিশ্রী হাসি দিয়ে বলল, তাহলে চলেই, আসলে এইখানে বউয়ের টানে কি করব বলেন, বউটা যে আমার প্রাণ। কই আমার প্রাণপ্রিয়া কই? তুমি কি আমার সাথে ফাজলামো করছো? রোহান রু কুচকে মিসেস সুলতানা শিকদারের দিকে তাকিয়ে বলল, আপনার কেন মনে হলো আমি ফাজলামো করছি? আপনি কি আমার বেআইন লাগেন? ভালোই ভালো বলছি। কুহু কোথায়? খুঁজে দেখো। বেশ খুঁজব। যদি ওর গা একটা ফোঁটা আঁচড় লাগে আমি ছাড়খাড় করে দিব সব। আপনাকে মেরে ফেলতে আমার হাত কাঁপবে না। রোহান মিসেস সুলতানা শিকদারের দিকে বন্দুকটা তাক করে বলল, আপনি বলবেন নাকি আমি শ্যুট করব? তুমি মেরে ফেলেও আপোষস নেই। তুমি আসার আগে দেখেছ একটা বস্তা ফেলেছি, সেইটা আর কেউ না, তোমার কুহু, পারলে বাঁচাও। রাগে রগ ফুলে ফেপে উঠেছে রোহান একটা বিশ্রী ভাষায় গালি দিয়ে বলল, মাদারচোদের বাচ্চা, তোর বেঁচে থাকার কোন অধিকার নেই। বলেই কপাল বরাবর গুলি করে দিল। মুহূর্তে তিনি নিস্তেজ হয়ে পড়ে গেল।
রোহান দেরি না করে শিপের কিনারা এসে দেখল শিপের রেলিংয়ের সাথে বাঁধা একটা বস্তা, যেইটা একদম পানির নিচে। রোহান পানিতে ঝাঁপ দিয়ে বস্তার দড়িটা কেটে তারপর বস্তাটা খুলে দেখতে পেল কুহুকে, কিন্তু কোন জ্ঞান নেই। নাক মুখ দিয়ে রক্ত, শরীরটা কেমন ফ্যাকাশে দেখা যাচ্ছে। চারদিকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় হল। রোহান কুহুকে কোলে তুলে নিয়ে এলো। রোহান কুহুকে শিপে নিরাপদ জায়গায় শুয়ে দেয়। কুহুর নিস্তেজ শরীর দেখে তার মন কেঁপে উঠলেও সে দ্রুত সিদ্ধান্ত নেয়। এইদিকে সোহেল, অগ্নি এবং সানি শিপের ভেতর থেকে ড্রাগসের বিশাল চালান খুঁজে পায়। তারা অবাক হয়ে দেখে এটি চোরাকারবারিদের একটি বড় কাজের অংশ। তারা দ্রুত এই তথ্য রোহানকে জানায়। রোহান তাদের শোনার পর দৃঢ় গলায় বলে, এই শিপটা শুধু কুহুর জীবন নিয়ে খেলা করেনি, বরং অনেক নিরীহ মানুষের জীবন নষ্ট করার জন্য চোরাকারবারিদের হাতিয়ার হয়ে উঠেছে। সোহেল, তুমি স্থানীয় পুলিশকে খবর দাও। অগ্নি আর সানি, তোমরা ড্রাগসগুলো সুরক্ষিত রাখো। ওদের পালানোর সুযোগ দেওয়া যাবে না। রোহান পূজাকে বলে, পূজা, আশপাশে কোনো হাসপাতাল আছে কিনা খুঁজে বের করো। কুহুর অবস্থা খুবই খারাপ। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাই। পূজার সাথে আনা ছোট ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জানতে পারল এখান থেকে 15 কিলোমিটার দূরে একটি ছোট ক্লিনিক আছে। ওখানে কুহুর প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব। রোহান বলল, অগ্নি, দ্রুত এইখানকার পুলিশের সাথে যোগাযোগ করো। অগ্নি ফোনে কানাইঘাট পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করে। ফোন ধরার পর সে দ্রুত বলে, হ্যালো, আমি অগ্নি চৌধুরী, সিআইডি অফিসার। জরুরি ভিত্তিতে আপনাদের সাহায্য লাগবে। আমরা একটি পরিত্যক্ত শিপে আছি এবং এখানে বিপুল পরিমাণ চোরাচালান ড্রাগস পাওয়া গেছে। শত্রুদের আমরা আটক করেছি, তবে আমাদের দ্রুত সহায়তার প্রয়োজন। পুলিশ অফিসার চমকে গিয়ে উত্তর দেয়, আপনি কোথায় আছেন? আমাদের তৎপরতার জন্য আপনার সঠিক অবস্থান জানা প্রয়োজন। অগ্নি দ্রুত জানায়, আমরা কানাইঘাটের উপকূলে 15 কিলোমিটার দূরে একটি পুরনো শিপে আছি। শত্রুদের আটক করা হয়েছে এবং আমরা নিরাপদ আছি, তবে ড্রাগসের ব্যাপারে প্রমাণ সংগ্রহ করতে হবে এবং পুলিশ টিমের সাহায্য প্রয়োজন। পুলিশ অফিসার দ্রুত ব্যবস্থা নেন। অবস্থান গ্রহণ করা হয়েছে, রেস্কিউ টিম এখনই পাঠাচ্ছি। আপনারা সুরক্ষিত থাকুন এবং সর্বশেষ তথ্য জানাতে থাকুন। শুনো, আমি হেলিকপ্টার নিয়ে রওনা হচ্ছি হসপিটালের উদ্দেশ্যে। কুহুর অবস্থা ভালো না, ওকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দিতে হবে। শ্বাসপ্রশ্বাস প্রায় চলছে না, হাত পা ফ্যাকাশে হয়ে গেছে। আমি যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছাব। তোমরা এই দিকটা সামলাও, ড্রাগস এবং শত্রুদের প্রমাণগুলো ঠিকভাবে পুলিশকে হস্তান্তর করো। পূজা, সোহেল, অগ্নি এবং সানি একযোগে প্রস্তুত হয়। সোহেল বলে, রোহান, তুমি চিন্তা করো না। আমরা প্রমাণগুলো পুলিশকে হস্তান্তর করছি এবং শিপের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তুমি কুহুকে বাঁচানোর জন্য দ্রুত হসপিটালে পৌঁছাও। রোহান কুহুকে পাজাকল নিয়ে শিপ থেকে বের হয়ে হেলিকপ্টারের দিকে হাঁটতে থাকে। কুহুর শরীর নিস্তেজ, শ্বাসপ্রশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে এবং হাত পা একদম ফ্যাকাশে হয়ে গেছে। রোহান তার পেশাদারিত্ব বজায় রেখে দ্রুত হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়, মনোযোগ একমাত্র কুহুর জীবনের দিকে। শিপের রেলিং ধরে যতটা সম্ভব দ্রুত হেলিকপ্টারের কাছে পৌঁছায় কর। হেলিকপ্টার প্রস্তুত ছিল, কুহুকে নিয়ে উঠে। হেলিকপ্টারে ওঠার পর রোহান কুহুকে তার কোলে নিয়ে নিরাপদে বসে। পাইলট ইঞ্জিন চালু করে এবং দ্রুত আকাশে উড়ে যায়, কুহুর চিকিৎসার জন্য একমাত্র সম্ভাব্য স্থান, হসপিটালের দিকে। রোহান জানে তার টিম শিপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, তবে তার মনোযোগ এখন কেবল কুহুর সুস্থতার দিকে। হেলিকপ্টার দ্রুত আকাশে উড়ে যাওয়ার পর রোহান কুহুর পাশে বসে থাকে, তার হাতটি কুহুর শরীরে রাখা। কুহুর শ্বাসপ্রশ্বাস অতি সাবলীলভাবে চলছিল না, আর তার শরীরের রং একেবারে সাদা হয়ে গেছে। রোহান অস্থিরভাবে কুহুর অবস্থা দেখে মনেই সান্ত্বনা পায় না। তার কাছে এই মুহূর্তে কুহুকে বাঁচানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হেলিকপ্টারটি দ্রুত হসপিটালের হেলিপ্যাডে পৌঁছায়
এবং রোহান কুহুকে কোলে তুলে নিয়ে দ্রুত হসপিটালের ভিতরে যায়। কুহুকে ওদের রোহানের কোলে দেখে কুহুকে দেখে নার্সেরা কুহুকে স্ট্রেচারে তুলে নিয়ে ইমার্জেন্সি রুমের দিকে নিয়ে যায়। ডাক্তাররা কুহুকে পরীক্ষা করে দেখে এবং এক মুহূর্তের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করে। রোহানের ক্লান্ত শরীর, তার মাথা ঘুরছে, তবে মনোযোগ একমাত্র কুহুর সুস্থতার দিকে। একটু পর ডাক্তার রোহানকে এসে জানায়, আমরা তার শ্বাসপ্রশ্বাস ঠিক করতে পেরেছি, তবে তাকে আরও কিছু সময় নিবিড় পরিচর্যার প্রয়োজন হবে। রোহান হসপিটালের করিডোরে দাঁড়িয়ে ফোনটি হাতে নিয়ে রোহানের মাকে কল করে। ফোন ধরার পর রোহান দ্রুত বলল, মা, কুহু পেয়েছি। রোহানের মা অবাক হয়ে ফোনের অপর প্রান্তে বলেন, কিভাবে পেলি? কুহু তো রুমে ছিল, ওখানে গেলই বা কি করে? রোহান কিছুটা অস্থিরভাবে কিন্তু শান্ত কণ্ঠে উত্তর দেয়, মা, আমি পরে সব বলবো। এখন শুধু জানাতে চাই যে কুহু আমার কাছে আছে। পুলিশের নৌকা এবং গাড়ি শিপের কাছে এসে থামে এবং পুলিশের সদস্যরা তৎক্ষণাৎ শিপের চারপাশ ঘিরে ফেলে। অগ্নি তাদের কাছে চলে গিয়ে জানায়, আমরা এখানে সমস্ত প্রমাণ এবং অপরাধীদের আটক করেছি। সব কিছু এখন আপনার হাতে। সোহেল, পূজা, সানি একে একে ড্রাগসের ব্যাগগুলো এবং অপরাধীদের পুলিশকে হস্তান্তর করতে থাকে। পূজা সব ড্রাগসের প্রমাণপত্র এবং ব্যাগগুলো পুলিশের হাতে তুলে দেয়। সানি অপরাধীদের আটক করে পুলিশকে সঁপে দেয়। পুলিশের অফিসার ধন্যবাদ জানিয়ে বলে, সবকিছু নিরাপদে হস্তান্তর হয়েছে। আপনাদের সাহায্যের জন্য ধন্যবাদ। টিম মেম্বাররা কিছুটা স্বস্তি পায়, তাদের কাজ সফলভাবে শেষ হয়েছে। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে এবং শিপের নিরাপত্তা নিশ্চিত করে। অগ্নি পুলিশের কাছে গিয়ে বলে, আমরা সবকিছু নিরাপদে হস্তান্তর করেছি, কিন্তু এখন আমাদের কিছুটা সাহায্য দরকার। আমাদের হসপিটালের দিকে যেতে হবে, কুহুর অবস্থা গুরুতর। আমরা সেখানে পৌঁছাতে চাই। পুলিশের এক অফিসার তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পারে এবং বলল, আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের নিরাপদে হসপিটালে পৌঁছে দেব। এরপর পুলিশ তাদেরকে নিরাপত্তার সাথে হসপিটালের দিকে যেতে শুরু করে। সোহেল, পূজা, সানি এবং অন্যান্য টিম সদস্যরা পুলিশের সাথে হসপিটালের দিকে রওনা হয়ে তাদের মনটা এখন কুহুর সুস্থতার আশায় উদ্বিগ্ন হয়ে থাকে। প্রায় 30 মিনিট পর তার পৌঁছায়। হসপিটালটা ভিতরে ঢুকে সবার আগে চোখে পড়ে রোহানকে হসপিটালের দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বুঝাই যাচ্ছে ক্লান্ত। ক্লান্ত হবে নাই বা কেন? গতকাল হসপিটালের অ্যাট্যাক, তারপর আজকের মিশন, আবার কুহুর অসুস্থতা, এরপর আবার প্রেসমিট। যতই হোক নিজের রক্তের সাথে লড়াই, আপনজনের সাথে লড়াই করার ক্ষমতা কেউর থাকে না। ও পেরেছে। ওরা সবাই ওর কাছে গেল। নিজের বিশ্বাসযোগ্য টিম মেম্বার দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সোহেল তো ওর ফ্রেন্ড ছোট থেকে, ওর সাথে থাকা চলা। সোহেল বুঝতে পারল, কি আর করবে, সবই তো নিয়ত। রোহানের কাঁধে হাত রাখতে রোহানে কি হলো জানা নেই। রোহান হঠাৎই অজ্ঞান হয়ে গেল। ওরা দ্রুত নার্স ডেকে একটা কেবিন ঠিক করল। ডাক্তার ওকে চেক আপ করে বলল, প্রেশার লো হয়ে গেছে, অতিরিক্ত টেনশনের কারণে। আর আমি স্যালাইন দিয়ে দিচ্ছি, সাথে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। পূজা কুহুর কেবিনে দাঁড়িয়ে আছে। এখনও ডাক্তার বের হচ্ছে না। অবশেষে ডাক্তার বের হয়ে বলল, ও এখন ভালো আছে। ওর হাতে যেই জায়গাটাতে গুলি লেগেছিল সেটিতে আবার ব্যথার পেয়েছে। আর ওনাকে বন্ধ করে মেবি রাখা হয়েছিল। উনি মনে হয় অন্ধকার সহ্য করতে পারে না, যার ফলে ওনার শ্বাসকষ্ট হয়ে এমন হয়। সমস্যা নেই, এখন ঠিক আছে। হাতের জন্য কিছু মেডিসিন দিয়ে দিব, নিয়ে যাবেন। রোগী এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠার পর আবার চেক আপ করব, তখন যদি দেখি উনি ঠিক আছে তখন রিলিজ করব। কথাটা বলে উনি চলে যান। 2 ঘন্টার পর রোহানের ঘুম ভাঙ্গে নিজেকে আবিষ্কার করল একটা কেবিনে। রোহান হাতটা নাড়াতেই টান পড়ল হাতে। রোহান দেখল ওর হাতে স্যালাইন লাগানো। রোহানকে উঠতে দেখে সোহেল বলে, ওই তুই উঠিস না, তুই দুর্বল, তোর রেস্টের দরকার। রোহান অবলীলায় বলে উঠল, আমাকে কুহুর কাছে যেতে দে, আমি ঠিক হয়ে যাব।
কুহু আমার ভালো থাকার মেডিসিন কথাটা বলে হাত থেকে স্যালাইনটা খুলে কেবিন থেকে বের হয়ে সোজা চলে যায় কুহুর রুমে। কুহুর মুখে তখন অক্সিজেনের মাস্ক। পূজা কিছু বলতে চাইলে অগ্নি থামিয়ে দেয়। রোহান কুহুর হাতটা ধরে বলল, আজকের পর থেকে তোকে আর কষ্ট পেতে দিব না কুহু পাখি। তোর চোখের এক একটা পানি আমি আমার মাথায় ধারণ করে নিব। কুহু তুই একবার ঠিক হয়ে যায়, তোকে এইভাবে দেখতে পারছি না, দেখছিস না তোকে এইভাবে দেখতে আমার বামপাশে থাকা লাল রক্তে রঞ্জিত হৃৎপিণ্ডটা কেমন ব্যথা করছে। আমি অপেক্ষায় আছি তোর সুস্থ হয়ে উঠার বলে কপালে অধর ছুঁয়ে দিল। ওর কাছে মনে হল কত যুগ পর যেন তাকে ছুঁয়ে দিচ্ছে। অপেক্ষার নদী বয়ে চলে চুপচাপ। প্রেমের হাওয়া বাঁচিয়ে রাখে পাপ। তোমার প্রতীক্ষায় হৃদয় উজাড়। জীবনের মোড়ে আশা হয়ে কাঁদে পার। ভালোবাসার দ্বীপ নিভে না একদিন। অপেক্ষার আলো ঝলমলে চাঁদদিন। তোমার আগমনে সবকিছু সার্থক। এই হৃদয়ের ধ্বনি শুনবে তোমার ঝংকার। প্রায় 11টা বাজে কুহুর ঘুমটা ভাঙ্গে। চোখটা খুলে রোহানকে নিজের মাথার শিউরে বসে থাকতে দেখে অবাক হয়। কুহুর হাতটা ধরে চেয়ারে মাথা হেলান দিয়ে ঘুমিয়ে আছে। কুহুর বেশ মায়া হয়। তারপর সে মনে করার চেষ্টা করে কি হয়েছে তার। পরে আস্তে আস্তে মনে পড়ে কুহু নামাজ পড়ছিল। নামাজা পড়া শেষ হতে যখন জায়নামাজটা গুছিয়ে রাখতে নিজ থেকে ডিনারের জন্য ডাকে ইচ্ছে সত্ত্বেও ওকে নিজে নেমে গিয়ে খেতে হয়। খাওয়া শেষ করে রুমে চলে যায়। তারপর কাজের একটা মহিলা তার রুমে আসে। তার রুমে এসে বলে, খালাম্মা আপনাকে কইছে এই দুধটুকু খেয়ে নিতে। কুহু অর্ধেক দুধটা খেয়ে গ্লাসটা কাজের মহিলার হাতে ধরিয়ে দেয়। তারপর তবজি হাতে নিয়ে সেইটা পড়তে থাকে। পড়তে পড়তে বোধহয় ঘুমিয়ে পড়ে। যখন ঘুমটা ভাঙ্গে তখন চারদিকে অন্ধকার, বাঁচার কোন আশা নেই। রুমে বোধহয় জানালাটাও ছিল। আস্তে আস্তে শ্বাসকষ্ট হয়, তারপর নিস্তেজ হয়ে পড়ে যায় আর মনে নেই। কুহু কেমন ছটফট করতে থাকে। কুহুর ছটফটানিতে কুহুর হাতটা নেড়ে ওঠে। কুহুর হাতের নাড়াতে রোহান সজাগ হয়। যখন দেখে কুহু ছটফট করছে, রোহান কুহুকে নিজের বাহুডোর নিয়ে বলল, কুহু জাস্ট রিল্যাক্স, আমি আছি, কিছু হয়নি, এভরিথিং ইজ ফাইন, আই অ্যাম উইথ ইউ। শখের মানুষের ঘ্রাণ, শখের মানুষের স্পর্শে ধীরে ধীরে শান্ত হল কুহু। কুহু শান্ত হলে রোহান ডাকে সোহেল বলে। বাহিরে থেকে সোহেল তার ডাকটা শুনে ভিতরে আসে। রোহান বলে উঠল, ডাক্তারকে ডেকে নিয়ে আয়। রোহানের কথা মতো ডাক্তার নিয়ে আসে তারা। ডাক্তার কুহুর মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দিল। তারপর ভালো করে চেকআপ করে দেখল কুহু ঠিক আছে। ডাক্তার বলল, শি ইজ ফাইন, আপনারা কি ওকে নিয়ে যেতে চান? রোহান মাথা নাড়িয়ে সম্মতি দিল। তবে খেয়াল রাখবেন উনি যেন কখনো অন্ধকার রুমে না থাকেন। আর ওনার সাথে সাথে কিছু দিন থাকবেন, উনি একটু ট্রমাটাইজ হয়ে আছেন। ঠিক আছে ডাক্তার, রিসিপশনে আসুন, পেপারে সাইন করে নিয়ে যান। রোহান সোহেলকে চোখের ইশারায় করতে সোহেল চলে গেল রিসিপশনে। রোহান কুহুর চুলে আলতো ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, কি হয়েছে কুহুরানি, মুখটা এমন করে রেখেছ কেন? কুহু অবুঝের ন্যায় রোহানের দিকে তাকিয়ে বলল, কি থেকে যে কি হলো বুঝতে পারছি না। আচ্ছা একটা কথা বলো তো, তুমি এইখানে এলে কি করে? আমি জানি না। মালা নামে কাজের মহিলাটি আমাকে 1 গ্লাস দুধ দেয়। আমি অর্ধেক খেয়ে আর খাইনি। তারপর তাবজি পড়তে থাকি, কিন্তু পড়ে বোধহয় ঘুমিয়ে যায়। কিন্তু ঘুম থেকে উঠে দেখি সব অন্ধকার, চোখের সামনে এক ফোঁটাও আলো নেই। আমি শুধু আলোর জন্য ভয় কুঁকড়ে যাচ্ছিলাম, তারপর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তারপর নিস্তেজ হয়ে পড়ি। আর কিছু জানি না। ওকে, ডোন্ট প্যানিক, আই হ্যান্ডেল ইট। সোহেল এসে বলল, রিলিজ করে দিচ্ছে, আর এই যে কিছু মেডিসিন লিখে দিয়েছে, আয় তবে বের হয়ে যাই। আমাদের আবার প্রেসমিট আছে। কুহু তুমি ওয়াশরুমে যাবে? কুহু মাথা নাড়িয়ে না বুঝালো। রোহান কুহুকে সুন্দর করে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, আয় হেলিকপ্টারে উঠে রওনা দেই। সবার তো আটবে, যারা থেকে যাবে তাদেরকে বলল বাসে করে চলে আসতে আসতে ধীরে। প্রেসমিট এত ইম্পর্টেন্ট না। সোহেল মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। রোহান আগে কুহুকে কোলে তুলে উঠে বসল, তারপর সোহেল, পূজা,
অগ্নি আর সানি উঠল। বাকি আরও 2 জন রইল। তারা একটা বাইক ভাড়া করে উঠে আসল। হেলিকপ্টারটি কানাইঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর ঢাকায় পৌঁছায়। এরপর রোহান কুহুকে গাড়িতে তুলে নিয়ে ঢাকার রাস্তায় রওনা দেয়। ঢাকার ব্যস্ত রাস্তায় 3045 মিনিট সময় লাগে, তবে রোহান যত দ্রুত সম্ভব তাকে বাড়িতে নিয়ে যেতে চায়। অবশেষে গাড়িটা এসে থামল বাড়িতে। রোহান কুহুকে আস্তে ধীরে নামিয়ে তারপর টাকাটা মিটিয়ে দিয়ে কুহুকে কোলে তুলে বাড়ির ভিতরে ঢুকে যায়। কুহুকে দেখে স্মৃতি দৌড়ে আসে। রোহান কুহুকে সোফার উপর বসিয়ে দিল। তারপর রোহানের মা ভাবিমা রওনক আসল। রোহান জোরে জোরে মালাকে নামে মেয়েটিকে ডাকছে। অনেক ডাকার পর মেয়েটি আসলো। মেয়েটিকে দেখে বলল, বল কালোর দুধে কি মিশিয়েছিলি? আমি? কি আমি? সত্যি পরিচয় দিবি নাকি মেরে ছালচামড়া তুলে নিব? কথাটা বলে রোহান তার প্যান্টের বেল্টটা খুলে ঠাস করে একটা আঘাত করতে মেয়েটি চেঁচিয়ে বলে উঠল, আমি বলছি আসলে আমি মালা নইমুন। আমাকে এইখানে পাঠানো হয়েছে, তাই আমি এসেছি কাজের মেয়ে সেজে তোমাদের থেকে বদলা নিতে। রোহান বলে উঠল, বাহ, ভালো তো, চেহারাতে কালো মেকআপ করে এইখানে এসে কাহিনী চোদাস। তোর সাথে কে ছিল? এত সিকিউরিটি মাঝে তুই একা এইটা করতে পারবি না? বল কে করেছে এইসব? বলে আবার মারতে লাগল। তুই জানোস না তুই কার কলিজাতে আঘাত করছত? ওই খানকির বাচ্চা, ইতিহাস ভুলে গেলি? এই আগে তোর কি হাল করেছিলাম? তোর ভাই দুটো এখনো কোমাতে, তোর মা জেলে, তোকে জেলে দিব। বল কে করেছে এইসব? বলছি তোমাদের এই সিকিউরিটি মধ্যে আমাদের 2 জন লোক আছে, তাদের সাহায্য হয়েছে। রোহান পুলিশকে ফোন করে বলে ওর বাড়িতে আসতে। ঘণ্টার মধ্যে পুলিশ আসে। লোক দুটো কে আর মুনকে ধরে নিয়ে যায়। তারপর সবার সাথে টুকটাক কথা বলে কুহুকে নিয়ে উপরে আসে। কুহুকে বিছানায় বসাতে কুহু বলল, আমি ওয়াশরুমে যাব। রোহান কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে কুহুর দিকে তাকিয়ে বলল, এতক্ষণ তোমার ওয়াশরুমে যাওয়া লাগে নাই? যেই আমি তোমাকে রুমে নিয়ে আসছি অমনি তোমার ওয়াশরুম পেয়ে গেল। আমি কি করব? কিছু করতে হবে না, একেবারে ড্রেস নিয়ে যাও, তারপর ফ্রেশ হয়ে এসো। কুহু ড্রেস নিয়ে গেল। রোহান মনে মনে ঠিক করল ওর মায়ের কুৎসিত রূপটা ওর সামনে তুলে ধরবে না। কিছু সত্যি না জানাই ভালো। থাক যেইভাবে আছে। কুহুকে আগলে রাখার জন্য আমি আছি। কুহু ফ্রেশ হয়ে আসতেই রোহানও ফ্রেশ হতে গেল। বেশ কিছুক্ষণ পর রোহান ফ্রেশ হয়ে আসতেই কুহুকে নিয়ে নিচে গেল কিছু খাওয়ার জন্য। অল্প কিছু খেয়ে ওরা উপরে চলে আসলো রেস্ট করতে। কুহু শুতেই রোহান দরজাটা লক করে দিয়ে কুহুর পাশে শুয়ে পড়ে কুহুকে কাছে টেনে নিয়ে গভীর আলিঙ্গন করে কপালে চুম্বন দেয়। রোহান এবং কুহু একে অপরকে দেখতে শুরু করেছিল। তাদের চোখের মধ্যে এক অপরের প্রতি অপ্রকাশিত ভালোবাসা স্পষ্ট হয়ে উঠছিল। কুহু তার হাতের কনুইয়ে ভর দিয়ে রোহানের দিকে তাকাল, যেন কিছু বলার জন্য প্রস্তুত ছিল। রোহান ধীরে ধীরে কুহুর দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে বলল, কুহু, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার হাসি, তোমার চোখের দীপ্তি, সব কিছুই আমাকে মোহিত করে রাখে। কুহু একটু শ্বাস নিয়ে তার হাতটা রোহানের হাতে রাখল এবং তার চোখে অশ্রু জমে গেল। রোহান, আপনি আমার পাশে ছিলেন যখন আমি সবচেয়ে দুর্বল ছিলাম। আপনি ছাড়া আমি কিছুই না। কুহু গলার স্বরে কাঁপা শোনা যাচ্ছিল, কিন্তু তার মনের ভিতর এক অদৃশ্য শক্তি তাকে শান্ত রাখছিল। রোহান তাকে একে অপরের মধ্যে একটি গভীর সম্পর্কের মধ্যে রেখেছিল এবং তাদের হৃদয়ের অমল ভালোবাসা যেন সময়ের সাথে আরও দৃঢ় হয়। রোহান কুহুর ঘাড়ে নিজের নাকটা ঘষে বলল, ঘুমাও। ইউ নিড রেস্ট। কুহু রোহানকে শক্ত করে জড়িয়ে ধরে নিল। একটা সময় দুজন গভীর ঘুমে তলিয়ে গেল। ওরা ঘুম থেকে উঠতে উঠতে 4টা বেজে গেছে। বাড়ির সবাই তখন ঘুমে, কিন্তু এই দুজন কপোতকপতি, তারা এখন দুপুরের খাবার খেতে ব্যস্ত। রোহান সুন্দর করে কুহুকে খাইয়ে দিচ্ছে। কুহু ও রোহানকে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে রোহান আর কুহু রুমে আসল। কুহু গিয়ে বিছানায় উপর বসল। রোহান দরজাটা লক করে এসে কুহুর পাশে বসে কুহুর কোমর ধরে টেনে নিয়ে এসে তার কোলে বসিয়ে দিল। রোহান নিজের নাকটা কুহু নাকের সাথে ঘষছে আর নেশাক্ত কণ্ঠে বলল, তোমাকি বাঁধিব গভীর আলিঙ্গনে। স্বপ্নে তোমারই ছবি আঁকব আমি শনে।
অন্তরে মধুর সুর, চোখে ভালোবাসার ঝিলিক। পৃথিবী হারিয়ে যাবে, এক হৃৎপিণ্ডে এক সঙ্গীত। হাতের রেখায় একাকার হবে ভালোবাসার লেখা। অন্তিম শ্বাসে আমি শুধু তোমাকেই চাহিবা। শুধু তুমিই হবে আমার দেহপ্রাণের বাস। এই নীরব ভালোবাসার চিরন্তন এক অবিরাম রাস। আস্তে করে কুহুর ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিয়ে কিস করতে লাগল। আস্তে করে কুহুর জামার চেইনাটা খুলে কুহুর উন্মুক্ত পিঠে নিজের হাতটা রাখল। কুহু প্রায় দম বন্ধ হওয়ার উপক্রম। রোহান এক ঝটকায় কুহু নিচে ফেলে রোহান তার উপরে উঠে বিছানার সাথে হাত দুটো চেপে ধরে আবার অধরের সাথে নিচে অধর মিশিয়ে দিচ্ছে। আস্তে রোহানের স্পর্শগুলো বেসামাল হতে লাগল। কুহু ছুটার জন্য ছটফট করছিল। রোহান আরও গভীরে নিজের সাথে মিশিয়ে নিল। সন্ধ্যায় রোহান, অগ্নি, পূজা, সোহেল এবং সানি প্রেস কনফারেন্সের জন্য প্রস্তুত হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে তাদের টিম সম্প্রতি যে সফল অভিযানের জন্য কাজ করেছে, তার ফলস্বরূপ জনগণের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাতে হবে। রোহান, তার সাদা শার্টে বেশ গম্ভীরভাবে দাঁড়িয়ে, টিমের দিকে তাকিয়ে বলল, আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের কাজের ব্যাপারে সবাইকে জানাতে হবে। সবাই জানুক, এই অভিযানটি শুধু আমাদের জন্য নয়, দেশের নিরাপত্তার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অগ্নি পাশে দাঁড়িয়ে বলল, আমরা সফল। আইন এবং ন্যায়ের পথে বড় একটা পদক্ষেপ নিয়েছি আমরা। পূজা গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, এটা অনেক বড় দায়িত্ব। আমাদের যে সফলতা এসেছে, সেটা দলের একে অপরের প্রতি আস্থা এবং সমর্থনের কারণে। সবাই কাজ করেছে একে অপরের জন্য। সোহেল হাসি চাপতে চেষ্টা করে বলল, এটা শুধু আমাদের কাজ নয়, আমাদের দেশের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। আমরা সকলকে জানাতে চাই, অপরাধীরা আর পালাতে পারবে না। সানি একটু ঝুঁকে বলল, এটা শেষ নয়, আমাদের আরও অনেক কাজ বাকি। আমাদের জনগণের জন্য আরও কাজ করতে হবে। প্রেস কনফারেন্সে পৌঁছানোর সময় রোহান নিজের কথা আরেকটু দৃঢ়ভাবে বলল, আমরা সবাই একসাথে কাজ করেছি, আর আগামী দিনে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব। আমাদের কাজের সঠিক ফলাফল পেতে সময় লাগবে, কিন্তু আমরা কখনো হাল ছাড়ব না। সবাই একে অপরকে সমর্থন জানিয়ে প্রস্তুতি নিতে শুরু করল। সাংবাদিকরা এসে পৌঁছাচ্ছিল, আর রোহান, অগ্নি, পূজা, সোহেল এবং সানি সবাই প্রস্তুত হয়ে দাঁড়াল। অবশেষে রোহান প্রথমে মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করল, এটি আমাদের একটি বড় জয়। যাদেরকে আপনারা ধরেছেন তারা তো আপনার আপনজন ছিল। আপনার রক্ত ছিল, আপনার বাবা, চাচা, ফুফু ছিল। তাদের বিষয়ে কি বলবেন? যখন সাংবাদিকের প্রশ্নটি উঠল, পুরো পরিবেশে একদম চুপচাপ নেমে গেল। রোহান একটু সময় নিয়ে বিষয়টি ভাবলেন, তার চোখে এক ধরনের হতাশা এবং ক্ষোভ স্পষ্ট হয়ে উঠল। তবে তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে মাইক্রোফোনে উত্তর দিলেন। রোহান, আপনার প্রশ্নটি খুবই কঠিন। যারা আমাদের কাছে আপনজন ছিল, যারা আমাদের রক্তের সম্পর্কের মানুষ ছিল, তাদের সম্পর্কে কথা বলাটা কখনো সহজ নয়। কিন্তু আমি এখানে আছি, আমার পেশার প্রতি নিষ্ঠা বজায় রেখে, কারণ আমি জানি, আমার দায়িত্ব কেবল আমার পরিবারের নিরাপত্তা নয়, বরং দেশ এবং জনগণের নিরাপত্তাও। তিনি কিছু সময় থামলেন, এবং তারপর বললেন, এরা আমার বাবা, চাচা, ফুফু, যারা এতদিন আমাদের পাশে ছিল, তাদের ব্যাপারে কিছু বলাটা খুবই বেদনাদায়ক। তবে আইন যে কোন সম্পর্কের ঊর্ধ্বে, সেটা আমাদের বিশ্বাস। তারা অপরাধ করেছে, এবং তাদের শাস্তি প্রাপ্য। আমার দায়িত্ব ছিল সঠিক পদক্ষেপ নেওয়া। রোহানের চোখে এক ঝলক কষ্ট ফুটে উঠেছিল, তবে তার কণ্ঠ ছিল দৃঢ়। তিনি আরও বললেন, আমার ব্যক্তিগত অনুভূতি একপাশে রেখে, আমি যে কাজ করেছি, তা আমার পেশার প্রতি দায়বদ্ধতা এবং ন্যায়ের প্রতি শ্রদ্ধার অংশ। আমি আশা করি, আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা সঠিকভাবে কাজ করবে। সবাই রোহানকে সম্মান জানিয়ে হাততালি দিতে শুরু করল। রোহান একটু এগিয়ে এসে মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, ধন্যবাদ। তবে এই সাফল্য এককভাবে আমার নয়, এটি আমার পুরো টিমের। আমাদের প্রত্যেকের কঠোর পরিশ্রম এবং অঙ্গীকারের ফলস্বরূপ আজ আমরা এই জায়গায় পৌঁছেছি।
রোহান আবার সবাইকে একত্রিত করে বললেন, অগ্নি, পূজা, সোহেল, সানি, আপনারা প্রত্যেকে এই অভিযানে এক অবিচ্ছেদ্য অংশ। আমরা জানি যে আমাদের কাজ এখানেই শেষ হয়নি। এখনও অনেক কিছু করার বাকি। তবে আমাদের কাজের সফলতা জাতির জন্য একটি বড় পদক্ষেপ। অগ্নি একটু এগিয়ে এসে বললেন, এই অভিযানে আমরা শত্রুদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের মানুষের জন্য এক নতুন সূচনা করেছি। কিন্তু এর জন্য যে ত্যাগ হয়েছে তা ভুলে গেলে চলবে না। পূজার দেশের স্বার্থে নিজেদের জীবন বিলিয়ে দিতে আমরা পিছু পা হব না। সোহেল, দেশের কাছে সর্বদাই আমরা প্রস্তুত। সানি, দেশ মায়ের কাছে নিজেকে বিলিয়ে দিছি। যতদিন বেঁচে থাকব ততদিন দেশ মায়ের সেবার করে যাব ইনশাআল্লাহ। আবার একজন প্রেসের লোক বলে উঠল, সুলতানা শিকদার, উনি কিভাবে মারা গেছে? আমরা যতটুকু জানি উনি আপনার শাশুড়ি। প্রেসের লোকটির প্রশ্নে রোহানের মুখে এক ধরনের দৃঢ়তা দেখা গেল, আর তার চোখে কোনো দুঃখের চিহ্ন ছিল না। তিনি মাইক্রোফোনে কণ্ঠ তুলে বললেন, রোহান, হ্যাঁ, মিসেস সুলতানা শিকদার আমার শাশুড়ি ছিলেন, তবে আমি আপনাদের জানাতে চাই তিনিও একজন ক্রিমিনাল ছিলেন। আমার পরিবারে যাদের আমি ভালোবাসি তাদের মধ্যে একজনও অপরাধী হলে আমি তাকে কোনোভাবেই সমর্থন করতে পারি না। তার কার্যকলাপ আমাদের জন্য অত্যন্ত অস্বস্তিকর ছিল। রোহান কিছু সময় থামলেন, যেন তার নিজের অনুভূতিগুলো একত্রিত করতে পারছেন। তারপর বললেন, তার অপরাধের জন্যই তিনি যে পরিণতি পেয়েছেন তা আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু এই ঘটনাগুলি কখনোই আমাদের নৈতিক দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করবে না। আইনের চোখে সকলেই সমান, এবং তার অপরাধের জন্য যা প্রাপ্য ছিল সেটাই হয়েছে। রোহান আরও বললেন, অপরাধের বিরুদ্ধে আমাদের সংগ্রাম কখনোই ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে নয়। আমি আমার দায়িত্ব পালন করেছি, এবং আইনের প্রতি আমার অঙ্গীকার আজও অটুট। তার কণ্ঠে কোনো পরিবর্তন ছিল না, কোনো ধরনের অশ্রু ছিল না, এটা ছিল এক পেশাদার, নিষ্ঠাবান আইনপ্রয়োগকারী কর্মকর্তার কথা। সবকিছুই যেন এক কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, এবং রোহান বুঝিয়ে দিলেন যে তিনি কোনোভাবেই ব্যক্তিগত সম্পর্কের জন্য আইনকে নমনীয় করবেন না। রোহান তার কথা শেষ করে মাইক্রোফোনে তাকালেন, তারপর সাংবাদিকদের দিকে একবার চুপচাপ তাকিয়ে বললেন, এখানেই আমরা আমাদের প্রেস কনফারেন্স শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এরপর রোহান এবং তার টিম মেম্বাররা একে একে স্টেজ থেকে নেমে গেলেন, এবং সাংবাদিকরা তাদের কাজে। রোহান সোহেলের দিকে তাকিয়ে বলল, আমি চাইনি ওনার নামটা আসুক, তবুও আসল। ওটা আসবেই, কারণ উনিও তো অপরাধী। রোহান একটা দীর্ঘ শ্বাস ফেলল। বাসায় গিয়ে কুহুকে সামলাতে হবে। তাই সে ওদের থেকে বিদায় নিয়ে বাসায় দিকে রওনা দিল। রোহান বাসায় ফিরে এসে আগে ফ্রেশ হয়ে নিল, তারপর কুহুর কাছে গেল। কুহু চোখ দেখে বোঝা যাচ্ছে কুহু কান্না করেছে। কুহু রোহানকে দেখে বলল, আপনি আমাকে ঘৃণা করেন? আমার মা পাপ কাজের সাথে যুক্ত ছিল। ওরে আমার বোকা কুহু রানীরে, আমার বাবা, চাচা, ফুফু ও পাপ কাজের সাথে যুক্ত, তাই বলে কি তুই ঘৃণা করিস? কুহু মাথা নাড়িয়ে না বলল। রোহান মুচকি হেসে বলল, তাহলে তোর কেন মনে হয় আমি তোকে ঘৃণা করব? তুই সবসময় আমার কাছে মায়াবতীই ছিলি, আছিস আর থাকবি। মায়াবতী, মায়ার ছোঁয়া, চোখে লুকায় রাতের জোড়া, তার হাসিতে চাঁদের রূপ, মন চায় পেতে তার ধূপ। চোখের পাতায় রহস্যের ছায়া, মনের মাঝে জাগায় মায়া। নিঃশব্দে সে বয়ে যায়, স্বপ্নের ডালে আলো ছড়ায়। মায়াবতীর কথা মনে শত রঙের ছবি আঁকে, তাকে ঘিরে হৃদয়ে ভাসে। মায় মোরা এক ভালোবাসে। টপ করে চোখ থেকে এক ফোঁটা পানি গাড়িয়ে পড়তেই রোহান তার ঠোঁটা চোখের কোণে চেপে ধরে পানি চুষে নিয়ে বলল, তুই কি জানিস না তোর চোখ পানি আমার হৃৎপিণ্ডে আঘাত করে? তোর চোখের পানি হৃদয় বাজে। চুপচাপ হয়ে সব কথা সাজে। অশ্রুর স্রোতে ভাঙে সব দেওয়াল। মনের কোণে লাগে দুঃখের ঝড়কাল। তোর কান্নার শব্দ হৃদয় ধরা। কেমন করে বলি তুই ভুল করিস না? প্রাণের গভীরে তোর নাম লেখা। তোর কষ্টে আমার বুক হয় শূন্য দেখা। তুই হাসলে যেন সব দুঃখ ফুরায়।
তোর অশ্রু মুছে ভালোবাসা ঘুরায়। তোর চোখের পানি যে প্রাণ জ্বালায়। সে অশ্রু আমার হৃদয় পুড়িয়ে যায়। নে এইবার হাসত। কুহু মিষ্টি একটা হাসি দিল। রোহান বুকে হাত দিয়ে বলল, হায় মেরে রাব, আমি মরে যাব। তেরি यादों में खो যাব। दिल में दारोद, आंखों में पानी। तेरी बिना ये জীবন শুনি। मेरे राब, কেয়া করো। तेरी बिना সবকিছু লাগ রাহা হ্যায় ভ্রম। तेरी यादों में साय में जी रहा हूँ। হায়, আমি তো তু ঝসে দুর্খ রাহা হু। রোহান ছন্দটি শেষ করে কুহুর কপালে অধর জোড়া ছুঁয়ে দিয়ে বলল, চল আজ একটু বাহির থেকে ঘুরে আসি। বাহির থেকে ঘুরে আসলে মনটাও হালকা লাগবে। দাঁড়া গিটার টানিয়ে নেই। আর তুই চটজলদি রেডি হয়ে নে। সুন্দর একটা নীল শাড়ি পরে রেডি হয়ে নে। কুহু মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বসা থেকে উঠে আলমারি খুলে সুন্দর নীল জামদানির শাড়ি নিয়ে ওয়াশরুম চলে গেল। বেশ কিছুক্ষণ পর কুহু সুন্দর করে শাড়ি পরে নিয়ে হালকা সেজে হাতে এক মুঠো কাচের চুড়ি নিয়ে পরে নিল। রোহান কুহুর হাত দুটো ধরে হাতে উল্টো পিঠে চুম্বন করে বলল, মাশা আল্লাহ, মে মার হি যায়ঙ্গি। কুহু নিয়ে রোহান বাইক চালিয়ে চলল দূরে। সামনে ফুলের দোকান দেখে দুটো ফুলের গাজরা কিনল। একটা কুহুর চুলে পরিয়ে দিল, আরেকটা কুহুর হাতে পরিয়ে দিয়ে বলল, এইবার একেবারে পারফেক্ট। রোহান বাইক চালাতে চালাতে দূরে নির্জন একটা নদীর তীরে আসল। তারপর ভাঙ্গা একটি নৌকাতে বসল। কুহু জুতা খুলে পানিতে পা ডুবিয়ে দিল। চন্দ্রের আলোয় চারদিকে আলোকিত হল। চন্দ্রের আলো পানিতে পড়তে পানি চিকচিক করছে। চন্দ্রের আলো কুহুর শরীরই পড়তে কুহু চেহারা জলজল করে উঠল। রোহান কুহুর বাম গালে তিলটাতে অধর জোড়া ছুঁয়ে দিয়ে বলল, তু মেরা থা, মেরা হ্যায়, और सिर्फ मेरा ही रहेगा। রোহান আরও বলল, জানিস কুহু, তুই আমার হৃদয়ের সূক্ষ্ম অনুভূতি। যেমন মধুর সুরে বেজে ওঠে রাগিনী। চোখের পাতা যেন গল্প বলে। মনে মনে একে অপরকে জড়িয়ে চলে। তোর হাসি ছড়িয়ে যায় এই পৃথিবী জুড়ে। আনন্দে ভরে যায় আমার মনের কুলে। তোর প্রতিটি স্পর্শে হৃদয় নাচে। তুই আছিস, তাই পৃথিবী সুন্দর লাগে। তোর শব্দগুলো হৃদয় বেজে ওঠে। এ যেন সুরের নতুন সৃষ্টির মতো। তুই যে আমার অনুভূতি, অগাধ গভীর। তোর মাঝে আমার প্রেমের সব রং ফিরে। রোহান গিটারটা কাঁধ থেকে নামিয়ে তারপর গিটারটা টুংটাং করে গিটারটা বাজিয়ে গান গাইছে। कैसे कहूं इश्क में तेरा, कितना हूं बेताब में, आंखों से आंखें मिला के, चुरा लूं तेरा ख्वाब में, तेरा दिल के ताकिए टेल, मेरी मोहब्बत लिखी, तेरा साथ मेरी वफा, और मेरा साथ लिखी, वजह तुम हो, वजह तुम हो, दिन में रातें मेरी, वजह तुम हो, तेरा लिए हाय जिया मेन, खुद को जो यूं दिया है, तेरी वफा ने मुझको संभला, सारे घामों को दिल से निकाला, तेरा साथ मेरा है नसीब जुड़ा, तुझे पाके अधूरा ना रहा, वजह तुम हो, वजह तुम हो, दिन में रातें मेरी, वजह तुम हो। রাতে তারা বাহিরে থেকে ডিনার করে বাড়ি ফিরল। কুহুর মায়া মাখা মুখটা ধরে বলল, তোর এই মায়া মাখা মুখের কাছে তুচ্ছ সবই। তোর হাসির ঝলক যেন জোছনার চেয়ে মধুর কবি। তোর চোখে জলে চাঁদের আলো, সেখানে হারায় আমার প্রাণ। তোর ছোঁয়ায় মিশে যায় যেন সমস্ত হৃদয় ভরা গান। তোর ছায়া ছুঁয়ে হৃদয় ভরে জীবন পায় এক নতুন রূপ। তুইই আমার অন্তহীন প্রেম, তোরে ছাড়া পৃথিবী সুদূর রূপ। কুহু রোহানের গালে হাত দিয়ে বলল, আমি ভালোবাসা মানে শুধু রোহানকে বুঝি আমার হৃদয় কেবল আপনারই বাস, আপনাতে শুরু, আপনাতেই খতম আমার হৃদয়। নামাক দলিলটা আপনার নামে করে দিলাম। কথাটা বলে কুহু তার নরম ওষ্ঠ দিয়ে রোহানের সিগারেট খাওয়া অর্ধ ডার্ক গোলাপি ওষ্ঠটা তার দখলে নিল। আজ প্রথম কুহু রোহানকে চুম্বন করছে, অর্থাৎ আজ গভীর আলিঙ্গনের কুহু আহ্বান করছে রোহানকে।
রোহান কে আর পায়, কে এই শীতে নারী নামক উষ্ণতাকে না চায়, আর সেই নারীটি যদি হয় ব্যক্তিগত তাহলে তো কথায় নেই। রোহান কুহুর আহ্বানে সাড়া দিল। কুহুর শরীরের প্রতিটা ভাঁজে ভালোবাসার চিহ্ন এঁকে দিচ্ছে। সব বিষণ্ণতা ভুলে, সব অতীত ভুলে তারা ভালোবাসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। ভালোবাসা সুন্দর পবিত্র, যদি সেই ভালোবাসাটা হালাল হয় তাহলে তো আল্লাহর রহমতে ভরে যাবে জীবনটা। পরের দিন সকালে যখন রোহান রেডি হচ্ছিল বের হওয়ার জন্য, তখন কুহু বলে, এই শুনুন। বলেন, শুনতেছি। আমার হাতের ব্যথার জন্য তো এই বছর এক্সামটা দিতে পারছি না। তো তাহলে আমরা একটা বেবি প্ল্যান করি। বেবি কিভাবে হয় আমি জানি না। কুহু ছোট ছোট চোখ করে বলল, আমি জানি, আপনি একটু এমবি দিবেন আর আমি বাচ্চা ডাউনলোড দিব। কুহুর মুখে এমন কথা শুনে চোখ বড় বড় করে তাকায় রোহান, তারপর দাঁতে দাঁত চিবিয়ে বলল, এই সব অসভ্য কথা কই থেইকা শিখছত? তুই নিজেও একটা বাচ্চা, আগে নিজেকে সামলাতে শিখ, তারপর বাচ্চা নিব বলে কুহুর কপালে কিস করে। কুহুর আগে গাল ফুলিয়ে রাখে রোহান, গাল টিপে দিয়ে বলে, আমার কুহু পাখি, আমার বাচ্চা বউটাটা সাবধানে থেকো, আল্লাহ হাফেজ বলে চলে যায়। দেখতে একটা মাস কেটে গেল। কুহু জানতে পারল সে মা হতে চলেছে। আরও একটা কথা, কুহুর সাথে সাথে ভাবিমাও মা হতে চলেছে। সন্ধ্যায় কুহু পা চারি করছে কিভাবে রোহানকে জানাবে যে ও প্যাগন্টে, রোহানই বা কিভাবে নিবে যে কুহু প্যাগন্টে। রোহানের গাড়িটা কেবল মাত্র বাসায় ঢুকল। গাড়ির শব্দ পেয়ে কুহুর হৃদস্পন্দনটা কেমন যেন বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে এখনই বুঝি হৃদটা হাতে এসে বের হয়ে যাবে। হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। রোহান মেইন ডোরে কাছে এসে কলিং বেলটা চাপতে কাজেরে মেয়েটা দরজা খুলে দিল। মা আর ভাবিমার সাথে কথা বলে উপরে গেল। কুহু পিছনে দাঁড়িয়ে মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে, যেন কিছু ভাবছে। রোহান এসেছে শুনতেও পায়নি। রোহান কুহুকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার কুহু পাখিটা কি নিয়ে এত ভাবছে? আমি এসেছি সে শুনতেও পায়নি। কি এত ভাবছেন মিসেস আহমেদ? কুহু নিজেকে গুছিয়ে নিয়ে রোহানের দিকে ফিরে রোহানের শার্টের বোতামটা আস্তে আস্তে করে খুলতে খুলতে বলল, একটা কথা বলবো। শুনছি। রাগ করবেন না তো? কখনো করেছি? কুহু মাথা নাড়িয়ে না বুঝাল। তাহলে বলো। কুহুর ঠোঁট কাঁপছে, বুকটাও কাঁপছে। বুকের ভিতর টিপটিপ করছে, কণ্ঠনালী শুকিয়ে আসছে। কুহু নিজে ধাতস্থ করে বলল, আমরা 2 থেকে 3 হতে যাচ্ছি। রোহান বলল, বুঝলাম না, বুঝিয়ে বলো। কুহু রোহানের হাতটা কুহুর পেটে ধরে বলল, এই পেটে একটা প্রাণ আসতে চলেছে। আমাদের ভালোবাসার ফল, আপনি বাবা আর আমি মা হতে চলেছি। আরও একটা খবর আছে, ভাবিমাও প্যাগন্টে। মানে একসাথে 2টো বেবি হবে। অবিশ্বাস্য চোখ নিয়ে তাকিয়ে আছে। তারও শরীরে কেমন যেন অনুভূতি হতে লাগল। তারপর আলহামদুলিল্লাহ বলে মুখে এক বিশাল হাসি দিয়ে সে হঠাৎ কুহুকে জড়িয়ে ধরে বলল, তুই জানিস, এটা আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। কুহু, আমি কথা দিচ্ছি, তোকে আর আমাদের সন্তানকে কোনো কিছুর অভাব করতে দেব না। এই পরিবারটার সুখ আর ভালোবাসায় ভরে রাখব। আমি জানি আপনি আপনার দায়িত্বটা পালন করবেন। রোহান কুহুকে কোলে তুলে নিয়ে বলল, আমার ছোট কুহু পাখিটা কতটা বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন তার পেটে আমাদের বেবি। কুহুকে খাটে শুয়ে পর কিস করতে লাগল পেটে, তারপর বেবির সাথে বকবক করতে লাগল। কুহু গালে হাত দিয়ে দেখল তার সিআইডি অফিসারের পাগলামোগুলো। তারপর কুহুর পেটটাকে ছেড়ে দিয়ে মুখের কাছে আসতেই কুহু চোখ বন্ধ করে নিল। রোহান কুহুর ঠোঁটে ডিপলি কিস করল। কিস করা শেষে কুহুকে ছেড়ে দিয়ে বলল, আমি মিষ্টি খেয়ে নিলাম, তুই তো আর খাওয়াবি না। শয়তান ব্যাডা। দেখতে দেখতে 6টা মাস হল। কুহুর ভাবিমা নেই, ওনাকে ওনার বাবা এসে নিয়ে গেছে। কুহুর মা বাবা থাকলে তো কুহুরও এমন ভাগ্য হতো। কুহু তার পেটে হাত দিয়ে বলল, তোর কপালটা খারাপ রে, তুই তোর নানা নানির আদর পাবি না। রোহান চুপ করে এসে কুহুর সামনে হাঁটু গেড়ে বসে ওর উঁচু পেটেতে ঠোঁটটা ছুঁয়ে দিয়ে বলল, কুহু, তোর মন খারাপ বলে আমার বেবিরও মন খারাপ। আমার বেবি জানে তাদের জন্য তাদের বাবাই যথেষ্ট, আর কাউকে লাগবে না। বসা থেকে উঠে কুহুর সামনে গিয়ে ওর কপালে চুম্বন করে বলল, আমি আছি তো, আমার ভালোবাসা কি যথেষ্ট নয়?
আপনার ভালোবাসার কারণেই তো আজ আমি বেঁচে আছি, পূর্ণতা পেয়েছি শূন্যতা থেকে। রোহান কুহুকে জড়িয়ে ধরল। তারপর ছেড়ে দিয়ে বলল, বোন কোথায়? ভাইয়া স্কুলে নিয়ে গেছে। আর মা? মামনি তো রুমে নাস্তা করে শুয়ে আছে, মনে শরীরটা ভালো না। শুনুন, আসার সময় মামনির জন্য ফল আর প্রেশারের ওষুধ নিয়ে আসবেন, ওগুলো শেষ হয়ে গেছে। ঠিক আছে মেরি বিবিজান, আপনি সাবধানে থাকবেন। আর আস্তে ধীরে চলাচল করবেন। আসছি আমি বলে চলে গেল। কুহু রান্নাঘরে গেল, কাজের মেয়েদের দেখিয়ে দিচ্ছে কি কি রান্না করতে হবে। তারপর সে নিজের রুমে গিয়ে বেকনিতে পাতা চেয়ারে বসে পড়ল। নিজের পেটের উপর হাত রাখল আর বলল, ভারী দুষ্টু হচ্ছ তুমি। রাতে আম্মুকে কিক মারো, আম্মু তো ব্যথা পায়। এই 5টা মাস রোহানকে প্রচুর জ্বালিয়েছে কুহু। রাত 2টো নাই 3টে নাই, এই খাবো সেই খাবো বলে আবদার করত আর রোহান হাসি মুখে সেইটা করত। কুহু সার্থক এমন একজন জীবনসঙ্গী পেয়ে। দেখতে দেখতে আরও একটা মাস কেটে গেল। কুহুর এখন 7 মাস চলে। আজকাল মেজাজটা কেমন খিটখিটে থাকে তার। সন্ধ্যার আলো ম্লান হতে শুরু করেছে। কুহু ডাইনিং টেবিলে বসে ফল কাটার চেষ্টা করছে। রোহান ডিপার্টমেন্ট থেকে ফিরে দরজার কাছে দাঁড়িয়ে দেখে কুহুর কপালে ঘামের ছোট ছোট ফোঁটা জমেছে। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলল, তুই এটা কি করছিস? আমি তো আছি। তোর এসব কিছু করতে হবে না। তুই শুধু বিশ্রাম নিবি। কুহু মৃদু হেসে বলল, আপনি এত বেশি চিন্তা করেন কেন? আমি তো ঠিক আছি। রোহান ফলের ছুরি নিজের হাতে নিয়ে কুহুকে বসতে বলল। কুহু, এটা শুধু তোর ব্যাপার নয়। তোর ভেতরে থাকা আরেকটা প্রাণ আছে, যার ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। তুই যতটা আরামদায়ক থাকবি, ও ততটাই ভালো থাকবে। এবার চুপচাপ বসো। কুহু রোহানের এমন যত্নশীলতায় মুগ্ধ হয়ে মৃদু হেসে বলল, আপনি জানেন, আপনি আমাকে আরও বেশি ভালোবাসতে শিখিয়ে দিচ্ছেন। রোহান হেসে বলল, তোর ভালো থাকা মানেই আমার ভালো থাকা। এই দুনিয়াতে তুই যে আমার জান্নাত। আমি তো এখন মোটা হয়ে যাচ্ছি, আপনার আর ভালো লাগবে না? রোহান কুহুর হাত দুটো ধরে বলল, কে বলেছে এইসব বাজে কথা? তুই জানিস তুই এখন কতটা কিউট হইছ? আল্লাহ না করুক কারো নজর না লেগে যায় আমার কাছে, তুই আর বাচ্চা গোটা পৃথিবী। এর ব্যাখ্যাও হয় না। নে তাড়াতাড়ি ফলটা খেয়ে নে। আমি ফ্রেশ হয়ে আসি বলে রোহান চলে গেল ফ্রেশ হতে। আর কুহু কিছু ফল খাচ্ছে। কিছু ফল খেয়ে কুহু উঠে সোফায় গিয়ে বসল। দেখতে দেখতে রাত ঘনিয়ে এলো। রাতে সবাই মিলে ডিনার করে একটু আড্ডা দিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রোহানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। হঠাৎ রাতে পেটে ব্যথা, একটু চিৎকার করে উঠল। কুহুর চিৎকারটা পেতে রোহান ঘুম থেকে ধরফরিয়ে উঠে দেখে কুহু পেটে হাত দিয়ে ঠোঁট উল্টিয়ে বসে আছে। রোহান বুঝে ফেলল বেবি কিক মারছে। কুহু রোহানের দিকে তাকিয়ে বলল, আপনার বেবি আমার পেটের ভিতরে ডিজে পার্টি চালু করে দিছে। যেমন বাপ তার তেমন আন্ডা বাচ্চা। রোহান কুহুর মাথায় হাত দিয়ে বলল, আয় আমার বুকে আয়, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, তাহলে দেখবি বেবি আর এমন করবে না। রোহান পেটে হাত দিয়ে বলল, আমার সোনা বাবাই এমন করে না, তোমার আম্মুর তো কষ্ট হয়ে আগে দুনিয়াতে আসো, তারপর আমরা দুইজন মিলে জ্বালাবো। কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কুহু ঘুমিয়ে গেল। কুহু ঘুমিয়ে যেতেই রোহান ও ঘুমিয়ে গেল। দেখতে দেখতে মাহেন্দ্রক্ষণ এসে গেল। বাড়ি দুটো বউকে একই হসপিটালে ভর্তি করানো হলো। সকাল থেকে বলছিল পেটে ব্যথা, তাই আর দেরি না করে নিয়ে আসলো। আর কাকতালীয় ব্যাপার, ভাবিমারও একই ঘটনা হয়। কিন্তু ভাবিমা তার বাপের ছিল, ও বাড়ি থেকে ফোন করলে বলে এই হসপিটালে নিয়ে আসতে। তারপর হসপিটালে নিয়ে আসে, বাড়ির সকলে উপস্থিত। কুহু যখন কিছুটা নার্ভাস হয়ে ওঠে, তখন রোহান তার হাতে হাত রেখে বলল, কুহু, সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের বাচ্চা তোর ভালোবাসার মধ্যে নিরাপদ থাকবে। আমি তোর পাশে আছি, তুই ভয় পাস না। কুহু চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস নেয়। রোহান তার শক্তি, তার আশ্রয়। কুহু রোহানের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, এটা একটা নতুন জীবন শুরু হবে, রোহান। আমি জানি আপনি সবকিছু ঠিকঠাক করতে পারবেন। আমাদের ছোট্ট প্রিয় মানুষ আসতে চলেছে, তাই না? রোহান চোখের কোণে জল জমে গেলেও
হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ কুহু, তোর ভালোবাসায় আমাদের সবকিছু সুন্দর হবে। কুহুকে আর ভাবিমাকে একসাথে চেক আপ করে নিল ডাক্তাররা, তারপর বলল, বেবির তো নাড়াচাড়া করছে না, সিজার করতে হবে আপনাদের দুজনের। কুহু ভয় পেয়ে যায়। রোহান কুহুর হাতটা ধরে বলল, আল্লাহ আছে, উনি আমাদের সহায়। আর আমি আছি তো, ভয় কিসের? ডাক্তারদের বলল টি রেডি করতে, আর হসপিটালের সব ফর্ম ফিল আপ করে টাকা জমা দিল। টি রেডি করল, কেবিন থেকে ওদের টিতে ঢুকানো হলো। সবাই টেনশনে আছে, আর রোহানের তো পাগল প্রায় অবস্থা। কুহু এবং ভাবিমাকে টিতে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাড়াতাড়ি কাজ শুরু করল। রোহান বাইরে দাঁড়িয়ে ছিল, তার চোখে তীব্র উদ্বেগ ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে অপেক্ষা করছিল। রোহান কষ্টে হলেও নিজেকে স্থির রাখার চেষ্টা করছিল, সে তার নিজের ভিতর থেকে সাহস খুঁজে বের করতে চেয়েছিল। কুহু, আমি তোকে একা কখনোই ছাড়ব না। আমাদের সন্তান নিরাপদে আসবে। আল্লাহর ইচ্ছায় সবকিছু ঠিক হয়ে যাবে। রোহান মনে মনে নিজেকে বলছিল। কুহু ও ভাবিকে অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করা হল। ডাক্তাররা দ্রুত কাজ শুরু করলেন। ডাক্তারদের একজন বললেন, মায়ের এবং সন্তানের সুরক্ষা আমাদের প্রথম অগ্রাধিকার। সবাই প্রস্তুত থাকুন, আমরা কাজ শুরু করছি। প্রথমে কুহুর দিকে মনোযোগ দিলেন ডাক্তাররা। তাদের দক্ষ হাতে সিজারিয়ান শুরু হল। অপারেশন থিয়েটারের আলো কুহুর নিস্তেজ মুখে পড়ে তার দৃঢ়তাকে যেন ফুটিয়ে তুলছিল। ডাক্তার ধীরে ধীরে শিশুকে বের করার প্রক্রিয়া শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই এক শিশুর প্রথম আর্তনাদ ভেসে এলো। এটা একটি কন্যা সন্তান, ডাক্তার ঘোষণা করলেন। শিশুটিকে পরিষ্কার করে নার্সদের হাতে তুলে দেওয়া হল। কুহুর পরে ডাক্তাররা দ্রুত ভাবিমা দিকে মনোযোগ দিলেন। একইভাবে সিজারিয়ান প্রক্রিয়া সম্পন্ন হল। কিছুক্ষণের মধ্যেই আরেকটি শিশু পৃথিবীর আলো দেখল। এটি একটি পুত্র সন্তান, ডাক্তার আবার ঘোষণা করলেন। অপারেশন থিয়েটারের দরজার বাইরে অপারেশন শেষ হওয়ার পর কিছুক্ষণ চুপচাপ কেটে যায়। সবাই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে উদ্বেগ আর অপেক্ষার মুহূর্ত পার করছিল। রোহানের মনে তখনও উত্তেজনা আর অজানা ভয় ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। নার্সেরা দুই নবজাতক শিশু হাতে নিয়ে বেরিয়ে এলো। সবার চোখ সেই মুহূর্তে সেই ছোট্ট শিশুদের দিকে আটকে গেল। নার্সের গলায় এক প্রশান্তি ফুটে উঠল। অপারেশন সফল হয়েছে। মা এবং দুই নবজাতক সম্পূর্ণ সুস্থ আছে। এটি একটি কন্যা সন্তান এবং এটি একটি পুত্র সন্তান। রৌনক এসে তার সন্তানকে কোলে তুলে নিয়ে কানে কানে আজান দিল। রোহান সন্তানের দিকে তাকিয়ে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সে কন্যা সন্তানটিকে প্রথমে কোলে নিল। ছোট্ট নরম শিশুটির দিকে তাকিয়ে তার হৃদয় আনন্দে ভরে উঠল। কানে কানে আজান দিল, তারপর বলল, তুমি আমার মেয়ে, আমার ছোট্ট রাজকন্যা। আমি তোমার জন্য সব করতে পারি, রোহান ফিসফিস করে বলল। পরিবারের সবাই সামনে এগিয়ে এলো। রোহানের মা চোখের পানি মুছে বললেন, আলহামদুলিল্লাহ, এত সুন্দর দুটি বাচ্চা আল্লাহ আমাদের দিয়েছেন। সবাই নবজাতকদের দেখে আনন্দে অভিভূত হয়ে গেল। রোহান একপাশে দাঁড়িয়ে মনে মনে বলল, এটাই আমার জীবনের সেরা মুহূর্ত। আল্লাহ, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ পর কুহু ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। রোহান তার পাশে এসে মেয়েটিকে কুহুর কোলে তুলে দিয়ে বলল, দেখো, আমাদের রাজকন্যা। আমি তাকে আজান শুনিয়েছি। এখন সে তোমার কোলে। কুহু ক্লান্ত হলেও মেয়েটিকে দেখে এক মৃদু হাসি দিল। বলল, আপনি সত্যিই একজন অসাধারণ মানুষ, রোহান। আমাদের সন্তানদের জন্য আমি এতটা সুখী যে ভাষায় প্রকাশ করতে পারছি না। পরিবারের সবাই এই বিশেষ মুহূর্ত উদযাপন করল। কুহু ও ভাবি উভয়ই তাদের সন্তানদের কোলে নিয়ে তৃপ্তির হাসি হাসলেন। রোহান প্রতিজ্ঞা করল, তোমরা তিনজন আমার পরিবারে। আমি সব সময় তোমাদের পাশে থাকব। পরদিন সকালে কুহু ও ভাবি কিছুটা সুস্থ বোধ করছিলেন।
পুরো পরিবার হসপিটালের কেবিনে একত্রিত হয়েছিল। রোহান 2 শিশুর যত্নে ব্যস্ত। সে নার্সদের কাছ থেকে কিভাবে নবজাতকদের খাওয়ানো ও গোসল করানো হয় তা শিখছিল। কুহু বলল, রোহান, তুমি তো বাবার ভূমিকা নিতে শুরু করেছ। রোহান হেসে বলল, তোমাদের সবার দায়িত্ব আমার। ডাক্তার কুহু ও ভাবিকে হসপিটাল থেকে ছাড়ার অনুমতি দিলেন। 2 মায়ের মুখে ক্লান্তির ছাপ থাকলেও তাদের চোখে ছিল গভীর তৃপ্তি। রোহান নিজের কন্যা সন্তানকে সাবধানে কোলে তুলে নিল, আর রৌনক নিজের পুত্র সন্তানকে কোলে নিয়ে স্নেহভরে তাকিয়ে রইল। গাড়ি রেডি ছিল। রোহান গাড়ির দরজা খুলে প্রথমে কুহুকে বসতে সাহায্য করল। এরপর কন্যা সন্তানকে সাবধানে পাশে রাখল। অন্যদিকে রৌনক তার স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে গাড়িতে উঠল। পরিবারের সবাই খুশিতে আত্মহারা। বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সবাই 2 নবজাতককে বরণ করে নিল। ঘরের ভেতর ফুল দিয়ে সাজানো হয়েছিল। রোহানের মা 2 শিশুকে কোলে নিতে চাইলে রোহান মৃদু হেসে বলল, আমার রাজকন্যাকে আর ছাড়ছি না। মা বললেন, আরে বাবা, তুই তো আগেই ওর সবচেয়ে বড় অভিভাবক হয়ে গেছিস। রৌনক তার পুত্র সন্তানকে নিয়ে সবার কাছে এসে বলল, দেখ, আমার ছেলে একেবারে আমার মতো হয়েছে। এই কথাটা শুনে সবাই হেসে উঠল। কুহুর অনুভূতি। কুহু রোহানের দিকে তাকিয়ে মৃদু হাসল। বলল, এটা যেন স্বপ্নের মতো লাগছে, রোহান। আমাদের সন্তান, আমাদের ভালোবাসা আর পুরো পরিবার একসঙ্গে। রোহান মেয়েটির দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের আশীর্বাদ। আর এই মেয়ে, আমার রাজকন্যা, আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। রোহান কুহুর হাতটা ধরে বলল, একই বন্ধনে বাঁধা দুজনে। প্রেমের বাণী গায়, চিরকাল শনে। হৃদয় হৃদয় ঢোলে একতা সুর। মিলনের রেশে পূর্ণ হয়ে সুর। সুখের পথে ছায়া হয়ে দাঁড়িয়ে। দুঃখেরা ক্ষণে ক্ষণে ভেসে যায় দূরে। সময়ের বাঁকে একে অপরের হাত। জীবনের আঙিনায় চলে নতুন রাত। তাদের প্রেমের চিরন্তন আলো ভেঙে দেয় মেঘ, তৈরি করে ভালোলাগার জোর। একই বন্ধনে বাঁধা 2 প্রিয় মাটি। তাদের ভালোবাসা, অস্তিত্বের সত্যি ভালোবাসি প্রাণপ্রিয় স্ত্রী তোমাকে। আমিও আপনাকে ভালোবাসি প্রাণপ্রিয় স্বামী। রোহান কুহুর কপালে চুম্বন এঁকে দিল আর কুহুও রোহানের কপালে চুম্বন এঁকে দিল। বেঁচে থাকুক ওদের ভালোবাসা। ভালোবাসা যে সুন্দর এইটা রোহান আর কুহুকে না দেখলে বোঝা যেত না। সমাপ্ত।